সালামু আলাইকুম। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি গতি অধ্যায়ের শেষ টপিক্সের দিকে। আমরা অলরেডি এর আগের ক্লাসে তোমাদের এই গতি অধ্যায়ের গতিসূত্র রিলেটেড যতগুলা ম্যাথ হতে পারে বলে আমরা মনে করি সব ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে নতুন আরেকটা টপিক্স, এটার নাম হচ্ছে পড়ন্ত বস্তু। এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্যালিলিও। সো আমরা আসো আজকে পড়ন্ত বস্তু রিলেটেড কনসেপ্টটা একেবারে পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো, একবারে সহজে আমরা চিন্তা করি। প্রথমত আসো, পড়ন্ত বস্তু জিনিসটা কি? স্বাভাবিক, আমার হাতে কোনো একটা কলম আছে, ছেড়ে দিলাম, নিচের দিকে পড়ে গেল। এই কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে যে নিচের দিকে পড়ে যায়, এই বস্তুটার নামই হচ্ছে পড়ন্ত বস্তু। এই যে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ে, কিভাবে পড়ে, কেমন সময় লাগে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্যালিলিও। এখন গ্যালিলিও তার পড়ন্ত বস্তুর সূত্রকে টোটাল 3টা ভাগে ভাগ করেছে। এগুলোকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র বলি। এবং অবভিয়াসলি তোমাকে প্রথমকেই প্রথম বলতে হবে, মানে তুমি আন্দাজে বললে হবে না। প্রথম সূত্র যা বলেছে এক্স্যাক্টলি পরীক্ষা যদি বলে পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো, ওইটাই লিখতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে এই 3টা সূত্র দিয়ে আসলে বিজ্ঞানী গ্যালিলিও কী বুঝিয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আলোচনার শুরুতে যদি আমরা বলি, আমাদের প্রথম যে জিনিসটা আসে, মনে করো আমার হাতে এখানে একটা সানগ্লাস আছে আর একটা কলম আছে। অ্যান্ড খুবই স্বাভাবিক ব্যাপার, আমি দুইটাকে এখান থেকে, এই দেখো, ভূমি থেকে একই উচ্চতায়, মানে এরা দুজনে একই লেভেলে আছে, আমি ছেড়ে দিব। এখন যদি তোমাকে প্রশ্ন করি কোনটা আগে পড়বে, অবভিয়াসলি তোমরা আমাকে বলবা যে এই সানগ্লাসটা এটার তুলনায় কিন্তু ভারী, তাহলে এটা আগে পড়ে যাবে। আবার আমি যদি আরও সহজ যদি বলি, আমি যদি বলি এই যে আমার কাছে একটা কাজ করি, আমার এখানে একটা বই আছে, বই দিয়ে এক্সাম্পল দিই তাহলে ভালো হবে। আমি বললাম যে এই যে আমার বইটা আর এই যে আমার খাতা, এই কাগজটা, এই দুইটাকে আমি একসাথে ছেড়ে দিব, কোনটা আগে পড়বে? তাহলে ভেরি সিম্পল, তোমরা বুঝতেই পারছো, আমি যদি একসাথে ছেড়ে দিই আমাদের বইটাই কিন্তু আগে পড়বে। এবং সেটা চাইলে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। আমি ছেড়ে দিচ্ছি, রেডি, 1 2 3। তাহলে তুমি আশা করি খেয়াল করেছো আমাদের যে বইটা, এই বইটা কিন্তু আগে পড়ে গেছে। এটাই আমাদের কাছে স্বাভাবিক, কিন্তু না, একজন বিজ্ঞানী নাম তার গ্যালিলিও, উনি সবাইকে চমক দিয়ে বললেন দুইটা বস্তু, একটা হালকা একটা ভারী, এদেরকে যদি তুমি একই উচ্চতা থেকে ছেড়ে দাও, এরা কখনো ভিন্ন সময়ে মাটিতে পড়বে না, একসাথেই মাটিতে পড়বে। সবাই তো হতবাক, ইতা মনে পাগল হয়ে গেছে। কারণ আমরা জানি, আমাদের চোখেই আমরা দেখছি যেটা ভারী সেটা আগে পড়বে, যেটা হালকা সেটা আস্তে ধীরে পড়বে। বিজ্ঞানী গ্যালিলিও তখন বলল এটা কেন হয়? তার কারণ হচ্ছে আমাদের চারপাশে বাতাস আছে, বাতাসের বাধা আছে। কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়তে যায়, বাতাসকে আমরা দেখছি না, কিন্তু সেই বাতাস কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে। এই যে আমাদের বাতাসের বাধা, এই বাতাসের বাধার ক্ষেত্রে কি হয়, যেই বস্তুটা ভারী তার কাছে বাতাসের বাধা একটু কম, যেই বস্তুটা হালকা তার কাছে বাতাসের বাধা বেশি। যার কারণে এই আমার বইটা ভারী, এই খাতাটা হালকা। এখন এটা হচ্ছে বাতাসের বাধা, তার কাছে কোনো একটা ব্যাপার না, এটার জন্য বাতাসের বাধা অনেক ব্যাপার। ইভেন তুমি খেয়াল করবা, এটা ছেড়ে দিলে, আমার এখানে নিচে ফ্যান চলতেছে, ছেড়ে দিলে এটা হেলে দুলে নিচের দিকে নামে, এর মানে বাতাস এটাকে অনেক বেশি বাধা দিচ্ছে। এখন বিজ্ঞানী গ্যালিলিও বলল যদি কোনো কারণে বাতাসের বাধাটা না থাকতো, চারপাশে বাতাসের বাধা যদি না থাকতো, যাকে আমরা শূন্য স্থান বলি, অনেকে এই জিনিসটা নিয়ে গোলায় ফেলে, শূন্য স্থান আর শূন্য স্থান আর তোমার যে বায়ু মাধ্যম, দুটো কিন্তু সেম না। আমরা যে মাধ্যমে বসবাস করি হচ্ছে বায়ু মাধ্যম, মানে চারপাশে আমাদের বাতাস আছে, হয়তো আমরা দেখি না, তবে নিঃশ্বাস নেওয়ার সময় অনুভব করতে পারি। কিন্তু যদি আমার চারপাশে বাতাস নামক কিচ্ছুই না থাকতো, তখন আমরা যেখানে থাকতাম তার নাম হচ্ছে শূন্য স্থান, মানে কিছুই নেই, শূন্য, কিছুই নেই, যেমন মহাশূন্য। এখন ব্যাপারটা এরকম, যদি শূন্য স্থান থাকতো তাহলে তুমি দুইটা বস্তুকে, হালকা হোক ভারী হোক, যত ভারী হোক যত হালকা হোক, দুইজনকে ছেড়ে দিলে তারা অ্যাট এ টাইম মাটিতে পড়বে। এবং বিজ্ঞানী গ্যালিলিও তখন একটা এক্সপেরিমেন্ট সেট আপ করেছিল, যেটা দিয়ে উনি এক্সপ্লেন করেছিল। আর আমি তোমাকে আরও সহজ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, দেখো। আচ্ছা, তোমার কাছে কী মনে হয়, এটা আগে পড়বে এটা পরে পড়বে না? হ্যাঁ, কেন? বাতাসের বাধা দুজনের জন্য সেম না, ওকে বাতাস বেশি বাধা দিচ্ছে, ওকে কম দিচ্ছে। এখন আমি একটা ছোট্ট কাজ করি, দেখো, তুমি বাসায় এই টেস্টটা করতে পারো। কাগজ আগে পড়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি এখন এই কাগজটাকে রাখলাম বইয়ের উপর। আচ্ছা বলো তো, কাগজের নিচে যখন বই আছে,
নর্মালি কাগজটা যখন একা একা পড়ে তাকে বাতাস কিন্তু নিচ থেকে ধাক্কা মারার মতো অপশান আছে। বাট যখন আমার বইয়ের উপর কাগজ, এখন কি মনে হয় এই কাগজকে কি আমার বাতাস আর বাধা দিতে খুব একটা পারছে না, কারণ সে বইয়ের উপর আছে। এবার তাহলে তোমরা আমাকে বলো তো কে আগে পড়বে? অবশ্যই তোমার কাছে মনে হবে ভাইয়া স্বাভাবিক, তো কাগজ তো আগেই পড়বে, আর কাগজ উপরেই আছে, অতএব তাকে কেউ আটকায়ও রাখবে না। যদি আপনি কাগজটা নিচে রাখতেন তাহলে আমি বলতাম যে হয়তো বই কাগজকে ধাক্কা দিয়ে নামাচ্ছে, কিন্তু কাগজ তো এমনিতেই আস্তে আস্তে পড়ে, অতএব তোমার মতোই জিনিসটা এভাবে পড়বে। আপনি ছেড়ে দিলেন, কাগজ এভাবে থাকবে, বই আগে পড়ে যাবে, এভাবে পড়বে। সো আসো আমরা এক্সপেরিমেন্ট করে দেখি। আমি এক্সপেরিমেন্ট করছি, খেয়াল করো। রেডি, 1 2 3। খেয়াল করছো কিনা দেখো। তুমি আবার দেখাচ্ছি, রেডি 1 2 3। একটু আগে যেই কাগজটা পড়ছিল কেমনে দেখো, নর্মালি যদি একা কাগজ পেলে এই কাগজটা পড়তো এভাবে, কিন্তু বাস্তবতা দেখো বইয়ের উপরে যখন ছিল তখন কিন্তু সে এভাবে পড়ে নাই। এর মানে কি? এর মানে হচ্ছে বাতাসের বাধাটাকে যখন আমি কিছুটা প্রতিহত করতে পেরেছি, তখন আমার কিন্তু কাগজটাকে বাতাস আর ওইরকম বাধা দিতে পারছে না, তখন দুজন একসাথে পড়ছে। এটা দিয়ে 100% না হলেও মোটামুটি একটা আইডিয়া করা যায় যে বাতাসের বাধা যদি না থাকতো তাহলে আসলেই কিন্তু হালকা এবং ভারী বস্তু একসাথে মাটিতে পড়তো, এবং এই কথাটাই বলেছে বিজ্ঞানী গ্যালিলিও, এবং এটাই ছিল হচ্ছে তার প্রথম সূত্র। আর এরপরে উনি গাণিতিক দুইটা সূত্র দিয়েছে, কারণ খালি বললে তো হয় না, আরও অনেকগুলো টার্ম আছে, সেই টার্মিনোলজিগুলো নিয়ে উনি আলোচনা করেছে। আমরা সেগুলো আজকে তোমাদের সামনে বিস্তর আলোচনা করব। সো প্রথমত আসো গ্যালিলিও তার প্রথম সূত্রে কী বলেছে। গ্যালিলিও বলেছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে, দেখো আমাদের এই দুইটা বস্তু কিন্তু এক জায়গা থেকে পড়ছিল, হ্যাঁ, এক জায়গা থেকে মানে একই উচ্চতা, এবং দুইজনকে আমি স্থির অবস্থান থেকে ছেড়ে দিছি। তাহলে স্থির অবস্থান মানে আদিবেগ 0, একই উচ্চতা থেকে বিনা বাধায়, এর মানে আমরা ধরে নিচ্ছি এখানে কোনো বাধা নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের বাস্তবে কিন্তু বাধা আছে। যদি বাধা না থাকতো বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। একজনের বেশি টাইম লাগবে, আরেকজনের কম টাইম লাগবে, ব্যাপারটা এরকম না। বিজ্ঞানিক গ্যালিলিও বললো যে সবার জন্য সবাই সেম টাইমে সেম দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে গ্যালিলিও সূত্র। আমি আশা করি বুঝাইতে পারছি। সবাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে যদি বাতাসের বাধাটা না থাকে, এবং কিছুটা আমরা ফিল করতে পারছি আমাদের কাগজ এবং বই থেকে। তাহলে আমাদের এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। তাহলে এটার মিনিং কী বলো তো? এটার মিনিং গ্যালিলিও বোঝাতে চাচ্ছে, এটা যদি ভূমি হয়, ভূমি, আমি প্রথম সূত্রের এক্সপ্লেনেশন দিচ্ছি, প্রত্যেকটা সূত্রের এক্সপ্লেনেশন আমি দেখাবো। এটা যদি ভূমি হয় তাহলে এখান থেকে তুমি একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তুকে একসাথে ছেড়ে দিলা, তাহলে স্বাভাবিক ব্যাপার এই হালকা বস্তু যতক্ষণ সময়ে মাটিতে যাবে, ভারী বস্তুরা ঠিক ততক্ষণ সময়ে মাটিতে যাবে। এর মানে কেউ আগে কেউ পরে এরকম যাবে না, দুইজনে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটার এখান থেকে এখানে মানে এই পথ অতিক্রম করতে ছোট বস্তুর যতক্ষণ লাগবে বড় বস্তুরও ততক্ষণ লাগবে। এটা হচ্ছে আমার গ্যালিলিওর প্রথম সূত্র। এর মানে এই সূত্র দিয়ে আমরা বুঝতে পারলাম কারো বেশি কারো কম লাগবে না যদি বাতাসের বাধা না থাকে। কন্ডিশন আছে বাতাসের বাধা না থাকলে। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার আগে আমি আরেকটা কথা তোমাদেরকে বলি, কিছু কথা এগুলো বোঝানোর আগে তোমাদেরকে বুঝিয়ে ফেলতে হবে। সেটা হচ্ছে আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে তোমাকে একটু আমি আলোচনা করি। সমানুপাতিক ব্যস্তানুপাতিক, তাহলে আমরা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। সমানুপাতিক এগুলো লেখা লাগবে না, জাস্ট এমনি মাথায় ব্রেনে সেট করে রাখবা। হোয়াট ডাজ ইট মিন বাই সমানুপাতিক? সমানুপাতিক আর সমান এই দুইটা শব্দ সেম না। মনে করো এক্স ইকুয়ালস টু ওয়াই, এর মান হচ্ছে এক্স এবং ওয়াই সমান সমান, এর মানে এক্সের মান যা ওয়াইয়ের মানও কি তা। আর আমি যদি লিখি এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এর মানে এক্স ওয়াইয়ের সমানুপাতিক। তাহলে এক্স ওয়াইয়ের সমানুপাতিক বলা মানে কি? সমানুপাতিক বলা মানে হচ্ছে দুইটা সমান না, দুইজন সমান না, তবে দুইজন সমানভাবে বাড়ে বা সমানভাবে কমে। আমি আবারও বলছি, সমান মানে দুইজনের মান এক্স্যাক্টলি সেম, আর সমানুপাতিক মানে হচ্ছে দুইজনের মান সেম না, তবে দুইজন সমহারে বাড়ে অথবা সমহারে কমে। তাহলে ব্যাপারটা এরকম খেয়াল করো, এই এক্স আর ওয়াই সমানুপাতিক মানে হচ্ছে তুমি যদি কোনো কারণে ওয়াইয়ের মানটাকে বাড়াই দাও তাহলে এক্সের মানও বাড়বে, ওয়াইয়ের মানটাকে কমাই দিলে এক্সের মানও কমে যাবে। আবারও বলছি, ওয়াইয়ের মান বাড়াইলে এক্সের মান বাড়বে, ওয়াইয়ের মান কমলে এক্সের মান কমে যাবে। মানে একজন বাড়লে আরেকজন বাড়ে, এটার নাম হচ্ছে সমানুপাতিক। একজন বাড়লে আরেকজন বাড়ে, এটার নাম কি? সমানুপাতিক। এবার সমানুপাতির মধ্যে আর কয়েকটা টার্ম আছে। মনে করো আমি লিখলাম ওয়াই সমানুপাতিক এক্স, আর আমি বললাম ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, আবার আমি লিখলাম হচ্ছে ওয়াই সমানুপাতিক রুট ওভার এক্স। অনেক কিছু হতে পারে, মানে সমানুপাতিক যে সরাসরি হয় তা না, সমানুপাতিক অনেক কিছুর সমানুপাতিক হতে পারে। তাহলে প্রশ্ন কি? তাহলে এর মিনিংটা কি? এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এক্সকে যদি তুমি 2 গুণ করো,
এক্সকে যদি তুমি 2 গুণ করো ওয়াইয়ের মানও 2 গুণ হবে, মানে এক্সের মান যা তাকে যদি তুমি ডাবল করে দাও ওয়াইয়ের মানও ডাবল হয়ে যাবে। এবার আসো, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এক্সকে যদি তুমি 2 গুণ করো, এক্সকে যদি তুমি 2 গুণ করো, এক্স যদি 2 গুণ হয় তাহলে ওয়াই হবে 2-এর স্কোয়ার, কারণ এক্স দ্বিগুণ, কিন্তু ওয়াই তো আর এক্সের সাথে রিলেটেড না, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ারের সাথে রিলেটেড। এর মানে এক্সকে দ্বিগুণ করা মানে হচ্ছে এক্স স্কোয়ার হয়ে 2কে 4 বানিয়ে দিবে, এর মানে ওয়াইয়ের মান হয়ে যাবে 4 গুণ। কথাটা ক্লিয়ার কিনা বলো? এক্স যখন 2 গুণ হবে ওয়াই তখন 2 গুণ না, ওয়াই তখন হয়ে যাবে 4 গুণ। এই 4টা কোত্থেকে আসলো? এক্স 2 হলো, কিন্তু এক্সের উপর তো স্কোয়ার আছে, তাহলে 2কে স্কোয়ার করলে 4 হয়ে যায়। যেমন এটা আসো, এক্সের মান আমি 2 গুণ করলাম, তাহলে ওয়াইয়ের মান কত হবে? ভাই এক্স তুমি দ্বিগুণ করছো, কিন্তু এক্সের উপর তো একটা রুট আছে, তাহলে ওয়াইয়ের মান কত হবে? √2 গুণ। ওয়াইয়ের মান হবে √2 গুণ। একইভাবে আমি যদি বলি ওয়াই এক্স কিউবের সমানুপাতিক, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব, তাহলে বলো তো এক্সকে দ্বিগুণ করলে ওয়াই কয় গুণ হবে? ওয়াই হবে 2 কিউব, মানে হচ্ছে 8 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের সমানুপাতিকের রিলেশন, মানে একজন যা হবে আরেকজন তার সাথে রিলেটেড এমন কিছু হবে যেটা তার সাথে আসে। যেমন কিচ্ছু না থাকলে এটা যত গুণ এটাও তত গুণ, তবে হ্যাঁ এটা বাড়লে এটাও বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে, এটার নাম হচ্ছে সমানুপাতিক। কিন্তু কিভাবে বাড়বে তার জন্য আসে হচ্ছে রিলেশন। এখানে আমরা বুঝলাম এটা যা এটাও তা, এটা যা এটা তার বর্গ, এটা যা এটা তার রুট, এভাবে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে। একইভাবে ব্যস্তানুপাতিক যদি আমি বলি ব্যস্তানুপাতিক মানে কি, তাহলে সমানুপাতিকের মধ্যে আমরা কি দেখছিলাম? একটা বাড়লে আরেকটা বাড়ে। ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে। যেমন মনে করো ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, অথবা ওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই এক্স। এর মানে ওয়াই এর মান এক্সের সাথে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/, আকারে থাকবে উল্টা। এবার দেখো এক্সের মানটা বাড়াইলে ওয়াইয়ের মানটা কমে যাবে, স্বাভাবিক না? ভগ্নাংশের হর যত বড় হবে ওই ভগ্নাংশের মানটা তত কমবে। এর মানে যেটা নিচে থাকে নিচেরটা বড় হলে মান কী হবে বলো তো? কমে যায়। তাহলে নিচেরটা বড় হলে মান কমে যায়, নিচেরটা কমে গেলে মান বেড়ে যায়। এটার নাম হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটার নাম কি ভাইয়া বলো তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি আশা করি তোমাকে এটা বুঝাইতে পারছি সমানুপাতিক কি ব্যস্তানুপাতিক কি। তাহলে এখান থেকে বলো তো এক্স যদি দ্বিগুণ হয় ওয়াই কয় গুণ হবে? 1/2 গুণ। এক যদি 3 গুণ হয় ওয়াই হবে 1/3 গুণ। আবার তুমি বলতে পারো তাহলে ভাইয়া ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x², তাহলে বলেন তো এক্স 2 গুণ হলে ওয়াই কয় গুণ হবে? 2-এর উপর স্কোয়ার 4, 1/4, ওয়াই হবে 1/4 গুণ। যদি ভাই এরকম হয় ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/√x, এক্স দ্বিগুণ হলে ওয়াই কয় গুণ হবে? ভেরি সিম্পল, এক্স 2 গুণ, এর মানে ওয়াইয়ের মান 1/√2, মানে 1/√2 গুণ। আমি আশা করি তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে সমানুপাতিক আর সমান কিন্তু সেম না। সমান মান হচ্ছে দুইজনের মান এক্স্যাক্টলি সেম, আর সমানুপাতিক মান হচ্ছে দুইজনের মান এক্স্যাক্টলি সেম না, দুইজনের মানের মধ্যে একটা রিলেশন আছে। একটার মানে সমানুপাতিক মান হচ্ছে একটা সম্পর্ক, একজন বাড়লে আরেকজন বাড়ে, একজন কমলে আরেকজন কমে, এটার নাম হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আই থিঙ্ক এটা আমি বুঝাইতে পারছি। বাড়লে বাড়ে কমলে কমে সমানুপাতিক, বাড়লে কমে কমলে বাড়ে ব্যস্তানুপাতিক। তাহলে আজকের পর থেকে অনেক জায়গায় পদার্থবিজ্ঞানে হর হামেশা এই জিনিসটা আসবে, তোমাকে বলবে এটা বাড়লে এটা বাড়ে, এদের মধ্যে সম্পর্ক কেমন, সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিজ্ঞেস করে। আচ্ছা এবার আসি সমানুপাতিক ব্যস্তানুপাতিকের মধ্যে একটা ক্যালকুলেশন আমরা করি। ক্যালকুলেশনটা একটু বলি তোমাকে। মনে করো আমি তোমাকে বললাম যে ওয়াই এক্সের সমানুপাতিক, হ্যাঁ ওয়াই এক্সের সমানুপাতিক। এখন সমানুপাতিক আর সমান তো সেম কথা না। ওয়াই এক্সের সমানুপাতিক মানে কিন্তু ওয়াই আর এক্স সেম না, তবে সমহারে বাড়ে সমহারে কমে। এখন এই সমানুপাতিককে নর্মাল ফর্মেটে আমি কিভাবে আনবো? মনে রাখবা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা সমান চিহ্ন দিই। যদি সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দাও তাহলে এখানে একটা ধ্রুবক দিতে হবে কে। ধ্রুবক কে বা যে কোনো কিছু দেওয়া যায়, সাধারণত আমরা কে দিই। তাহলে আমরা এই যে পাইলাম যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এটা ধ্রুবক কে দিতে হয়। আর অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া কেন কে দিতে হয়? তার কারণ হচ্ছে দেখো তুমি যখন সমান দিচ্ছ তাহলে তো এটা সেম মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সমানুপাতিক মানে কি সমান না। সমানুপাতিকের ক্ষেত্রে এটার মধ্যে তো সম্পর্ক অনেক রকম হতে পারে, একটা আরেকটা সমান না, সমান হতেও পারে নাও হতে পারে। যদি এটা সমান হয় এর মানে কে এর মান 1, কে এর মান 1 মান হচ্ছে কে চলে যাবে তাহলে সমান বলা যায়। আবার কে এর মান 2 তো হইতে পারে, 3 তো হইতে পারে, 1/2 হইতে পারে, 0.2 হইতে পারে, সো অনেক কিছু হইতে পারে। ওই জন্য মনে রাখবা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক কে বসে। আবার কোনো জায়গায় যদি সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক কে থাকে তাহলে ওদের বদলে তুমি সমানুপাতিক চিহ্ন দিতে পারবা। এবার আসো সমানুপাতিকের ক্যালকুলেশন। মনে করো আমি এখান থেকে তাহলে বলতে পারি কে যদি এখানে থেকে যায়
ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে তার মানটা এটা ধ্রুবক আসবে, বলা যায় না? ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে তার মানটা ধ্রুবক আসবে। এবার মনে করো আমাদের পরীক্ষায় এরকম বললো যে এক্সের মান যখন x1 তখন ওয়াইয়ের মানটা হচ্ছে y1, মানে এক্সের মানটা একটা নির্দিষ্ট মান দিলাম যে এক্সের মান এত, তখন ওয়াইয়ের মানটা এত। তাহলে এক্সের মান x1 আর ওয়াইয়ের মান y1 হলে এই কন্ডিশন কি বলে, y1কে x1 দ্বারা ভাগ করলে তার মানটা আসবে ধ্রুবককে। আবার যদি আমি বলি এক্সের মানটা x2, ওয়াইয়ের মানটা y2, তাহলে এক্ষেত্রে কী হবে, y2কে x2 দ্বারা ভাগ করলে সেটা একটা একটু ধ্রুবক। হ্যাঁ, তোমরা আমাকে বলো তো y1কে x1 দ্বারা ভাগ করলে ধ্রুবক, y2কে x2 দ্বারা ভাগ করলে ধ্রুবক, তাহলে এই ধ্রুবক আর এই ধ্রুবক একই বস্তুর জন্য, একই সমীকরণের জন্য, একই সময়ে, একই সিচুয়েশনে, এর মানে এই ধ্রুবক আর এই ধ্রুবকের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এটার মানও কে, এটার মানও কে, তাহলে আমি এখান থেকে বলতে পারি y1/x1 বলা যে কথা, y2/x2 বলাও সেম কথা। এখান থেকে আমি আরেকটু আমার মতো করে সাজাই লিখি, আমি লিখি এভাবে y1/y2 = x1/x2, অথবা মানে আমি জাস্ট এটাকে এখানে নিলাম আর এটাকে এখানে নিলাম, অথবা উল্টেও লিখতে পারি, 2টাকে উপরে আনো, 1টাকে নিচে নাও, তাহলে y2/y1 = x2/x1, এই কথাটা লিখতে পারলাম। কিন্তু ভাইয়া এই জিনিসটা আমাদের বারবার লাগে, অনেক বেশি ইউজ করতে হয়। এখন তাহলে আপনি কি করবেন, পরীক্ষায় যদি আপনার এভাবে আসে, আপনি কি এভাবে করে করে এতটুকু আসবেন? উত্তর হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আজকের পর থেকে এটা একেবারে ক্লিয়ারলি মনে রাখতে হবে, যাতে করে আপনি এ লাইন থেকে ডিরেক্ট এ লাইনে আসতে পারেন। মানে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসা, এবং আপনি এখান থেকে এখানে আসার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। লজিক্যাল ওয়েতে আপনি যদি এটা লিখে ফেলতে পারেন, তাহলে আপনাকে এত বড় করে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমি দেখাইলাম কেন এটা থেকে এটা আসে। এখন আমি তোমাকে কম্পেয়ার করে দেখাবো, খেয়াল করো। বলো তো ওয়াই এক্সের সমানুপাতিক, এখান থেকে ফাইনালি কী আসছে, y2/y1 = x2/x1। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি এভাবে চিন্তা করবা, ওয়াই এক্সের সমানুপাতিক, তাহলে তুমি এভাবে চিন্তা করবা, ওয়াইয়ের দুইটা মান, এক্সের দুইটা মান যদি আমরা নিই, তাহলে ওয়াইয়ের দুইটা মানকে ভাগ করলে এক্সের দুইটা মানকে ভাগ করলে সেম আসবে, এভাবে আমরা মনে রাখতে পারি। এবং ক্লিয়ার, যেহেতু এটা সমানুপাতিক, এর মানে এখানে 2 উপরে মানে এখানে 2 উপরে, এখানে 1 নিচে মানে হচ্ছে এখানে 1 নিচে। এবার আসো, তুমি উল্টোও লিখতে পারবা, বাট আমি লিখতেছি হচ্ছে তুমি এভাবে অভ্যস্ত হয়ে যাবা সবসময় 2/1 = 2/1। এবার যদি ভাই বলি y is proportional to x², তাহলে এবার তুমি কী লিখবা, ভেরি সিম্পল, বলো y এর দুইটা মান y2/y1 = এখানে কিন্তু এক্সের দুইটা মান না, কার দুইটা মান, x² দুইটা মান, তাহলে x² দুইটা মান হচ্ছে x2², x1², শেষ। এবার যদি তোমাকে ভাই বলি y is proportional to √x, তাহলে তুমি কি লিখবা, এই যে y এর দুইটা মান y2/y1, x এর দুইটা মান না √x এর দুইটা মান, তাহলে √x এর দুইটা মান হচ্ছে √x2, √x1 ইকুয়াল। আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে সমানুপাতিক জিনিসকে আমরা ডিরেক্ট এভাবে লিখবো। আজকের পর থেকে আমি জীবনে কখনো তোমাকে আর এটা বলবো না, এটা দেখে সাথে সাথে আমি এটা বসাই দিব, অনেক জায়গায় এটা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এবার আসো, তোমাকে যদি ভাইয়া বলি, না ভাইয়া তুমি বললো যে না ভাইয়া এটা না, আপনি এবার ব্যস্তানুপাতিক দিয়ে দেখান, কোনো অসুবিধা নেই, ব্যস্তানুপাতিক দিয়ে দেখাচ্ছি। মনে করো ওয়াই এক্সের ব্যস্তানুপাতিক, হোয়াট ডাজ ইট মিন, এর মান হচ্ছে ওয়াইয়ের দুইটা মান y2/y1 = এক্সের দুইটা মান। অ্যান্ড এক্সের দুইটা মান কি ওয়াইয়ের সাথে সেম নাকি উল্টা, উল্টা না, ব্যস্তানুপাতিক মান হচ্ছে উল্টা, তাহলে উল্টা মানে এখানে যদি 2/1 দাও, এখানে দিবা হচ্ছে 1/2, এর মান হচ্ছে আমাদের y2/y1 = x1/x2। এবার আসো, মনে করো y is proportional to 1/x², তাহলে আমরা বলবো y এর দুইটা মান y2/y1। এবার বলো x² দুইটা মান কি কি, x2², x1², তবে যেহেতু উল্টা, এর মানে উল্টা করে লিখতে হবে x1² / x2²। এবার আসো y is proportional to 1/√x, তাহলে কি লিখবা, y2/y1 = হচ্ছে √x, তবে √xটা হচ্ছে এটার উল্টা, এর মানে √x 1/√x2। এটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতির বেকের বেসিক রিলেশন। যে কোনো জায়গায় সমানুপাতিক ব্যস্তানুপাতিক আসলে আপনাকে অবশ্যই এই কনসেপ্টটা ব্যবহার করতে হবে, এবং এই জিনিসটা পদার্থবিজ্ঞানে কোনো বইতে তুমি পাওয়ার দরকার নেই, তোমাকে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। পদার্থবিজ্ঞান পড়বা মানে তুমি এই ব্যাপারে 100% ক্লিয়ার কাট আইডিয়া রেখে গেছো। এই জীবনে আজকেই প্রথম, মনে করো অনেকে আজকে প্রথম, অনেকে আগেও পড়তে পারো, আজকে যদি প্রথম করো, আজ জীবনে কখনো এটা করার দরকার নেই, সবসময় আমরা খালি এটা অ্যাপ্লাই করতে থাকবো ভাইয়া। এবার কারো যদি মনে হয় এই তথ্যগুলো ভুলে যেতে পারি, লিখে রাখিও, বাট কথা হচ্ছে সাধারণত এগুলা মাথায় রাখার জন্য, দিস কনসেপ্ট ইজ ফর মাথা, নট ফর ইউর খাতা। তাহলে আসো এবার আমরা আসি এখানকার সূত্রে। গ্যালিলিও তার 2 নম্বর সূত্রে কী বলেছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। এবার প্রথম সূত্রটা কিন্তু দুইটা বস্তুকে কম্পেয়ার করেছি,
এরপর গ্যালিলিও বললো যে আচ্ছা ঠিক আছে, দুইটা বস্তুর কম্প্যারিজন শেষ, এবার একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন কীভাবে পড়ে। এর মানে গ্যালিলিও 2 নাম্বার আর 3 নাম্বার সূত্র এটা কিন্তু দুইটা বস্তুর জন্য না, কয়টা বস্তুর জন্য, একটা বস্তুর জন্য, মানে একটা বস্তুকে তার সাথে তাকে কম্পেয়ার করছে। ব্যাপারটা আমি ক্লিয়ার করি। গ্যালিলিও বললো যে মনে করো একটা বস্তুকে তুমি এখান থেকে ছেড়ে দিলা, তাহলে সে আস্তে আস্তে নিচের দিকে নামবে। এখন মজার ব্যাপার হচ্ছে যখন বস্তু নিচের দিকে নামে, একটা বস্তু যখন নিচের দিকে নামে তখন তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকে। কোত্থেকে জানছি? বাস্তবতা। বাস্তবতা তুমি চিন্তা করো না, আমি একটা ইট নিয়ে এখান থেকে টুপ করে মাথার উপর ছেড়ে দিলাম, হালকা ব্যথা পাবো, ডোন্ট কেয়ার। আর একটু উপর থেকে ছেড়ে দিলাম, ধাম করে এমন জোরে মারবে তোমার মাথা ফাটি যাবে। যদি 10তলা বিল্ডিংয়ের উপর থেকে তোমার মাথার উপরে পড়ে আর ক্লাস করা লাগবে না। এর মানে ব্যাপারটা হচ্ছে আমরা বুঝলাম কোনো একটা বস্তু যতই নিচের দিকে নামে, মানে যত বেশি নামবে তার ব্যাগের মান তত বাড়বে, যত উপর থেকে পড়বে ব্যাগের মান তত বেশি বাড়বে। তাহলে বলো তো বস্তু যখন নিচের দিকে নামে নিশ্চয়ই ঘটনা এরকম ঘটে, নিশ্চয়ই ঘটনা এরকম ঘটে। কেন? কারণ জিজ্ঞেস করবা না, কারণ সামনে আসতেছি, কারণ আমরা এখনও কোথায় আছি? গ্যালিলিওতে আছি, এরপরে সামনে আসবো আরও সামনের দিকে। এখন যখন আমি নিচের দিকে নামতেছি, নিচের দিকে নামতে নামতে দেখা গেল বস্তুর বেগটা হচ্ছে আসলে বেড়ে যায়। মানে তুমি এখান থেকে কোনো একটা বস্তুকে ছাড়ে দিলা, এই মোমেন্টে তার ব্যাগের মান হচ্ছে 0। এখানে যখন আসলো তার ব্যাগের মানটা 0 থাকে না, তার ব্যাগের মানটা একটু বেড়ে যায়। আর একটু নিচে নামলে আরও বাড়ে, আর একটু নিচে নামলে আরও বাড়ে। গ্যালিলিও এই জিনিসটা নিয়ে চিন্তা করলো। উনি চিন্তা করলো এই ব্যাগের মানটা কিসের সাথে সাথে বাড়ে? সে দেখলো সময়ের সাথে সাথে, মানে যত বেশি সময় বস্তু নিচে নামে তত তার ব্যাগ বাড়ে। এর মানে সময়ের মান যত বেশি, মনে করে একতলা বিল্ডিংয়ের উপর থেকে একটি ইটকে ছেড়ে দিলে যতক্ষণ সময় ধরে মাটিতে পড়বে, 10তলা থেকে আরও বেশিক্ষণ সময় লাগবে না? হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে। তাহলে যত উপর থেকে আমি ছেড়ে দিব সময় বেশি লাগে, আর সময় বেশি লাগলে ব্যাগের মানও কী হয়? বেশি হয়। এখন বিজ্ঞানী গ্যালিলিও বললো হ্যাঁ বুঝছি, তাহলে বস্তু যদি এখান থেকে এখানে যাইতে টি পরিমাণ সময় লাগে এবং ওই সময় তার ব্যাগ যদি বি হয়, এই বি এর মান কত হবে সেটা নির্ভর করে সময়ের উপর। বিজ্ঞানী গ্যালিলিও অনেক হিসাব নিকাশ করে বুঝলো যে এই ব্যাগের মানটা সময়ের এক্স্যাক্টলি সমানুপাতিক। হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া সময় বাড়লে ব্যাগ বাড়ে, এখান থেকে আমি বুঝছি যে সমানুপাতিক, কিন্তু এটা বর্গের সমানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক নাকি ঘনের সমানুপাতিক, এটা আমি কীভাবে বুঝবো? এটা তুমি বুঝবা না, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট করে বুঝতে হবে। বিজ্ঞানী গ্যালিলিও এক্সপেরিমেন্ট করে দেখলো এটা সরাসরি সময়ের সাথে রিলেটেড। এর মানে সময় যদি দ্বিগুণ হয় ব্যাগ দ্বিগুণ হয়, সময় 3 গুণ হলে ব্যাগ 3 গুণ হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম গ্যালিলিও এখান থেকে এই সূত্রটা আমাদেরকে দিল। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক। এই স্থির অবস্থান থেকে যদি আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে যে কোনো মুহূর্তে তার যে ব্যাগ ওই ব্যাগটা সময়ের উপর নির্ভর করে, সময়ের সমানুপাতিক। তাহলে বলো তো এই গ্যালিলিওর এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি নিশ্চয় বলতে পারি v2/v1 = t2/t1। খেয়াল করো, আমি এটা সূত্র পেয়ে গেছি। এর মানে এই গ্যালিলিওর এই কথা থেকে আমি একটা গাণিতিক সূত্র পেলাম, v2/v1 = t2/t1। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ইট মিন বাই v2, হোয়াট ডাজ ইট মিন বাই t2? তাহলে একটু খেয়াল করো। মনে করো এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে এটা কোনো একটা বস্তুকে তো আমি স্থির অবস্থান থেকে ছেড়ে দিছি। এখন বস্তুটা মনে করো t1 সময়ে b1 ব্যাগ প্রাপ্ত হয়। এখন যখন বস্তু এখানে আসে, এখানে আসতে সময় কত? সময় হচ্ছে t2। এখানে ব্যাগ কত? মনে করো b2। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, একটা বস্তু যখন নিচের দিকে পড়তেছে t1 সময়ে তার ব্যাগ কত, t2 সময়ে তার ব্যাগ কত, এটার মধ্যে আমি কম্পেয়ার করছি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে যদি পরীক্ষা আমি বলে দিই কোনো একটা বস্তু উপর থেকে নিচে বরার সময় 2 সেকেন্ড পর তার ব্যাগ হয় 30 মিটার/সেকেন্ড। এবার আমি জিজ্ঞেস করলাম 3 সেকেন্ড পর ব্যাগ কত? তাহলে 2 সেকেন্ড পর মানে t1 এর মান জানি, ব্যাগ হয় এত মানে b1 এর মান জানি। এবার বললাম 3 সেকেন্ড পর মানে t2 এর মান জানি, বললো যে ব্যাগের মান কত, b2 বের করতে হবে, এই সূত্র দিয়ে বের করবা। তাহলে আমি এটা ম্যাথ করে ফেলি। তাহলে আমার প্রশ্ন কীরকম হতে পারে? যেমন আমি বললাম কোনো বস্তু কোনো পড়ন্ত বস্তু, তাহলে আর আদিবেগটাকে লেখা লাগবে না, পড়ন্ত বস্তু মানে আদিবেগ 0। কোনো পড়ন্ত বস্তু 2 সেকেন্ড সময়ে 15 ms/1 বেগ প্রাপ্ত হলে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত?
এটা হচ্ছে একটা ম্যাথ, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসার মতো ম্যাথ। তাহলে আমরা কি বললাম, কোনো পড়ন্ত বস্তু 2 সেকেন্ড সময়ে এত বেগ প্রাপ্ত হলে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তাহলে তুমি ইন জেনারেলি চিন্তা করো কার কার মান দেওয়া আছে। কোনো পড়ন্ত বস্তু, তাহলে পড়ন্ত বস্তু সূত্রের মধ্যে চলে আসলাম, কি দেওয়া আছে 2 সেকেন্ড সময়ে। তাহলে প্রথম সময়ে t1 এর মান হচ্ছে 2 সেকেন্ড, আর যখন সময় 2 সেকেন্ড তখন বেগের মান 15। এর মানে সময় যদি t1 হয় বেগের মান v1 15 ms ইনভার্স 1। আচ্ছা, এবার বললো কি 5 সেকেন্ড পর, এর মানে অন্য একটা সময় দিল, নাম দিলাম t2, 5 সেকেন্ড। বললো 5 সেকেন্ড পর তার বেগের মান কত, এর মানে ওই সময়ে বেগের মান v2 এর মানটা কত। তাহলে আমরা ডাইরেক্ট কী লিখবো, আমরা জানি v2/v1 = t2/d1, ডাইরেক্ট লিখতে পারবা। তাহলে তোমার এখানে টার্গেট কার মান বের করা, v2 এর মান। তাহলে v2 এর মান কী বলা যায়, t2/t1 ইন্টু v1টা এদিকে গুণ হয়ে গেলে v1। তাহলে আমরা t2 এর মান জানি হচ্ছে 5, t1 এর মান জানি হচ্ছে 2, আর t এর মানটা এই যে v1 এর মানটা আমরা জানি হচ্ছে 15। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এরকম, এই যে 2.5 × 15 ক্যালকুলেশনগুলো পাচ্ছি 37.5। এর মানে 37.5 ms ইনভার্স 1 এত ব্যাগ অর্জন করবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, 2 সেকেন্ডে যদি তার ব্যাগ এত হয়, 5 সেকেন্ড পর তার ব্যাগটা অবশ্যই এত হবে। এটা আমাদের ক্যালকুলেশন করে আমরা বের করতে পারলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার এটা গেলে হচ্ছে ব্যাগের সাথে কার রিলেশন ভাইয়া, এটা গেলে হচ্ছে ব্যাগের সাথে, এবার হচ্ছে এটা গেল ব্যাগের সাথে সময় রিলেশন, যাকে আমরা 2 নম্বর সূত্র বলছি। এখন আমাদের 1 নম্বর সূত্র শেষ ভাইয়া, আবার আমাদের 2 নম্বর সূত্র শেষ। আসেন স্যার এবার আপনাকে 3 নম্বর সূত্র দেখাই। তাহলে আমরা এখন 3 নম্বর সূত্র বা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আসো ভাইয়া, তৃতীয় সূত্র কী বলেছে। তৃতীয় সূত্র বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, ওই কন্ডিশন আগেরগুলো, স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং কোনো বাধা থাকা যাবে না। বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এর মানে গ্যালারিও দেখলো, এটা যদি ভূমি হয়, এখান থেকে কোনো একটা বস্তুকে যদি আমি ছেড়ে দিই, তাহলে স্বাভাবিক যে বস্তুটা নিচের দিকে নামে। এখন বিজ্ঞানী গ্যালারিও চিন্তা করলো, ও এখান থেকে মনে করো এতটুকু নিচে নামলো, এতটুকু নিচে নামলো, এইচ পরিমাণ নিচে নামলো। কতটুকু হাইট নিচে নামলো, এইচ। এখানে কিন্তু এইচ বলতে বোঝাচ্ছে উপর থেকে কতটুকু নিচে নামলো, মানে এইচটাকে উপর থেকে কাউন্ট করতে হবে। তাহলে উপর থেকে এইচ পরিমাণ নিচে নামলো, ওই মোমেন্টে কতক্ষণ সময় লাগলো, মনে করো টি পরিমাণ সময় লাগলো। এখন খেয়াল করো তো, সময় যত যাবে ততই সে নিচের দিকে নামবে না, এটা তো খুবই স্বাভাবিক। বস্তুকে ছেড়ে দিলে বস্তু আস্তে আস্তে নিচের দিকে নামে, সময় যত যাবে তত বেশি নিচে নামবে। এর মানে টি এর সাথে এসের সম্পর্ক কেমন, সমানুপাতিক। কিন্তু আশ্চর্যজনকভাবে বিজ্ঞানী গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, ব্যাগের সাথে যেরকম সময়ের সম্পর্ক সমানুপাতিক ডিরেক্টলি, এইচের সাথে সময়ের সম্পর্ক ওরকম ডিরেক্টলি সমানুপাতিক না। উনি হিসাব নিকাশ করে দেখলো এইচের সাথে সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক। কেন, উনি দেখেছে ব্যাগের ক্ষেত্রে সময় দ্বিগুণ হলে ব্যাগ দ্বিগুণ হয়, সময় 3 গুণ হলে ব্যাগ 3 গুণ হয়, এর মানে সমানুপাতিক। কিন্তু উনি দেখলো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সময় দ্বিগুণ করলে সে 4 গুণ দূরত্ব অতিক্রম করে, সময় 3 গুণ করলে সে 9 গুণ দূরত্ব অতিক্রম করে। এর মানে উনি বুঝলো, যেহেতু 2 গুণ করলে এটার 4 গুণ হচ্ছে, 3 গুণ করলে 9 গুণ হচ্ছে, 4 গুণ করলে 16 গুণ হচ্ছে, এর মানে যত গুণ করি তার স্কোয়ার গুণ হচ্ছে। এর মানে নিশ্চয়ই তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা, এবং এটাই তার তৃতীয় সূত্র। তাহলে আমরা তৃতীয় সূত্র বলতে পারি, স্থির অবস্থান এবং এর থেকে বিনা বাধে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি এখান থেকে ছেড়ে দিলাম, t1 সময়ে সে h1 পরিমাণ নিচে নামলো। এবার যদি বলি ওই একই বস্তুটা সে t2 সময়ে কতটুকু নিচে নামবে, ধরে নিলাম যে ভাই h2 পরিমাণ নিচে নামবে। তাহলে t1 সময়ে h1 দূরত্ব অতিক্রম করে, t2 সময়ে h2 দূরত্ব অতিক্রম করে। তাহলে এদেরকে আমি সূত্রে কীভাবে আনতে পারি, এই যেভাবে h2/h1 হচ্ছে t2/t1 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, পড়ন্ত বস্তুর তৃতীয় ফর্মুলার গাণিতিক রূপ। তাহলে h2/h1 t2 স্কোয়ার / t1 স্কোয়ার। আশা করি আমরা এটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এবার এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, যেমন আমি তোমাকে বললাম কোনো একটা পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 20 মিটার নিচে নামলো। এবার আমি জিজ্ঞেস করলাম 10 সেকেন্ডে কত মিটার নিচে নামবে। এর মানে একটা উচ্চতা জানা থাকলে আরেকটা উচ্চতা বের করতে পারবো। অথবা এরকম বলতে পারে কোনো একটা পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 20 মিটার নিচে নামে, এবার বলবো সে 100 মিটার নিচে নামতে কতক্ষণ সময় লাগবে। মানে এক কথায় এইচ এবং টি এর রিলেশন। এবার তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন দিই, লিখলাম হচ্ছে কোনো পড়ন্ত বস্তু, কোনো পড়ন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে, কোনো পড়ন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে 50 মিটার নিচে নামলে, 50 মিটার নিচে নামলে 5 সেকেন্ড সময়ে কতটুকু নিচে নামবে, 5 সেকেন্ড সময়ে কতটুকু নিচে নামবে।
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 3 সেকেন্ডে যদি সে 50 মিটার নিচে নামে তাহলে 5 সেকেন্ড সময়ে সে কতটুকু নিচে নামবে। তাহলে এবার তুমি তথ্যগুলো একটু অ্যানালাইসিস করো। তোমাকে কি বলা আছে, কোনো পড়ন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে, তাহলে শুরুর টাইম যেটা সেটা হচ্ছে 3 সেকেন্ড, আর যখন সময় 3 সেকেন্ড তখন দূরত্ব মানে হচ্ছে এইচের মান। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই স্মরণ বা অতিক্রান্ত দূরত্বকে এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে 50 মিটার। এবারে বললো সময় যখন 5 সেকেন্ড, এর মানে T2 5 সেকেন্ড, তখন তোমার অতিক্রান্ত দূরত্ব H2 এর মানটা কত। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি H2 বাই H1 সমান হচ্ছে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। এখান থেকে বলা যায় H2 ইকুয়ালস টু হচ্ছে T2 স্কোয়ার ডিভাইড বাই T1 স্কোয়ার ইন্টু H1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি T2 এর মানটা কত 5 স্কোয়ার, আর T1 এর মানটা কত 3 স্কোয়ার ইন্টু H1 এর মানটা কত 50। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি বলতে পারি, আমার এখানে 50 ইন্টু 5 + 25 ডিভাইডেড বাই 9, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 138.89 138.89 মিটার। এর মানে যদি কখনো তোমাকে এরকম প্রশ্ন করে, এগুলো এমসিকিউতে আসে সাধারণত, তাহলে তোমাকে বলবে এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, তাহলে অত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, মানে এইচের সাথে টি এর একটা রিলেশন যদি এটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে এভাবে ম্যাথটা করতে হবে। এবং আই থিঙ্ক এতটুকু কনসেপ্টটা তোমার ক্লিয়ার। এবার আসো ভাইয়া, অলরেডি পড়ন্ত বস্তু 3টে সূত্র শেষ, এবার চতুর্থ সূত্র আমরা আবিষ্কার করব। এখন পড়ন্ত বস্তুর হচ্ছে আসলে সূত্র 3টাই, কিন্তু আমরা ম্যাথ করার সময় নতুন একটা রিলেশন ডেভেলপ করা লাগবে। নতুন রিলেশনটা কি দেখো, গ্যালিলিও বলেছে বি টি এর সমানুপাতিক, আবার গ্যালিলিও বলেছে এইচ টি স্কোয়ারের সমানুপাতিক, এরকম বলেছে। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি, সময় এবং বেগের ম্যাথ করতে পারি, এটা দিয়ে আমরা সময় এবং দূরত্বের ম্যাথ করতে পারি। কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে বেগ দেওয়া থাকে, দূরত্ব বের করতে বলে, তখন আমরা কি করব, তখন আমরা নতুন একটা রিলেশন ডেভেলপ করব। আসো সেই রিলেশনটা আমরা ডেভেলপ করি। আচ্ছা, এখানে বি হচ্ছে টি এর সমানুপাতিক, একইভাবে উল্টা বলা যায় টি হচ্ছে বি এর সমানুপাতিক, সমস্যা নেই, মানে এটা পরস্পর সমানুপাতিক। এখানে যেহেতু টি আছে, এই দুইটাকে আমি রিলেশনে আনতে চাচ্ছি। রিলেশনে আনতে গেলে একই জিনিস লাগবে, এখানে টি লাগবে। টি কেমনে আনবো, স্কোয়ারটাকে তাড়াইতে গেলে রুট করতে হবে, উভয় পাশে আমরা রুট করে দিই। উভয় পাশে যদি আমরা রুট করি, এই দিক থেকে এটা টি হয়ে যাবে, এদিকে রুট ওভার এইচ থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি সময়টা হচ্ছে বেগের সমানুপাতিক, আবার এখান থেকে বলতে পারি সময়টা হচ্ছে রুট ওভার এইচের সমানুপাতিক। তাহলে ও যদি ওর সমানুপাতিক হয়, ও যদি আবার ওর সমানুপাতিক হয়, তাহলে এই দুজনও নিশ্চয় পরস্পর কি সমানুপাতিক। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তোমার বন্ধু ও, ওর বন্ধু ও, তাহলে ওর বন্ধু ও, এই যে বন্ধু ট্রায়াঙ্গেল। এখন ব্যাপারটা হচ্ছে এমন, ও ওর সমানুপাতিক, আবার ও হচ্ছে ওর সমানুপাতিক, তাহলে এরাও নিচ্ছে পরস্পর সমানুপাতিক। তাহলে আমি এখান থেকে বলতে পারি কে কার সমানুপাতিক, বি হচ্ছে রুট ওভার এইচ এর সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর সূত্রের মধ্যে ডিরেক্ট নাই, তবে এটা আমরা ডেভেলপ করে রাখবো, এটা আমাদের জন্য। তাহলে আমাদের জন্য হলে আমরা এখান থেকে এটা সবসময় মুখস্থ রাখবো। এটা থেকে এমসিকিউ তো আসে অনেক সময়, বলে যে পড়ন্ত বস্তুর ব্যাগ এবং অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কোনটি। অবশ্যই ব্যাগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, V2 ডিভাইড বাই V1 ইকুয়ালস টু রুট ওভার H2 ডিভাইড বাই H1। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর আমাদের এই সূত্রের গাণিতিক রূপ। এবার একটু খেয়াল করো, সরি, বর্ধিত সূত্র, মানে ডিরেক্টলি সূত্র না, এটা হচ্ছে সূত্রের বর্ধিত রূপ, মানে 2 নম্বর আর 3 নম্বর সূত্রের মিক্সচার। কেমন প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথমটা দেখছিলাম ব্যাগের সাথে সময়, এরপরটা দেখছিলাম অতিক্রান্ত দূরত্বের সাথে সময়, তাহলে এটা হবে ব্যাগের সাথে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমাকে বলা হলো কোনো পড়ন্ত বস্তু 10 মিটার অতিক্রম, কোনো পড়ন্ত বস্তু 10 মিটার অতিক্রম করার পর ব্যাগ 5 ms ইনভার্স 1, আমি কিন্তু মানগুলো আন্দাজে দিচ্ছি, কোনো ক্যালকুলেশন করে দিচ্ছি না, জাস্ট অনলি ফর আইডিয়া। তাহলে ব্যাগ 5 ms ইনভার্স 1 হলে তাহলে কোনো পড়ন্ত বস্তু 10 মিটার অতিক্রম করার পর ব্যাগ 5 ms ইনভার্স 1 হলে 20 মিটার অতিক্রম করার পর ব্যাগ কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নের মধ্যে কী কী দেওয়া আছে ভাই একটু খেয়াল করো তো। তোমাকে এখানে বলা আছে কোনো একটা পড়ন্ত বস্তু 10 মিটার অতিক্রম করার পরে, এর মানে প্রাথমিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, করার পর কি হলো, তার ব্যাগটা হয়ে গেছে 5, এর মানে প্রাথমিক ব্যাগটা হচ্ছে
5 ms ইনভার্স 1। এবার বলো যখন 20 মিটার দূরত্ব অতিক্রম করে, এর মানে h2 এর মান হচ্ছে 20 মিটার, বলা হলো তখন তার বেগটা কত, এর মানে v2 এর মানটা কত। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি ভাইয়া, আমাদের সূত্র আছে v2/v1 এত। এখন সরি 20 মিটার দূরত্ব অতিক্রম করে তার বেগ কত হবে, তাহলে আমাদের v2 এর মানটা কত। তাহলে আমি এখান থেকে v2 এর মান বের করতে পারি না, খুব ইজিলি আমরা বের করতে পারি যে এখান থেকে v2/v1 সমান এটা, এখান থেকে বলা যায় v2 = h2/h1 ইন্টু v1। তাহলে h2 এর মানটা কত, h2 এর মানটা হচ্ছে 20, h1 এর মান হচ্ছে 10, v1 এর মানটা হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে √2 × 5, ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 7.07। এর মানে তার বেগটা হবে 7.07 ms ইনভার্স 1। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। এটা গেল হচ্ছে পড়ন্ত বস্তুর গ্যালিলিওর যে 3টা সূত্র, সেই 3টা সূত্রের আমাদের ব্যাখ্যা, এবং এই 3টা সূত্র থেকে আমরা আবার এক্সটেন্ডেড আরেকটা সূত্র আমরা আমাদের প্রয়োজনে শিখে নিয়েছি। এই এতটুকুই ছিল হচ্ছে পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র। এবার আসো আমরা যে এর আগে এতদিন পর্যন্ত আমরা যে গতির ম্যাথগুলো করেছিলাম সেগুলোতে কী চলছিল, গাড়ি চলেছিল, বাঘ দৌড়াইছিল, হরিণ দৌড়াইছিল, মানে সবগুলো হচ্ছে রাস্তায়, খেয়াল করছো, মানে সবগুলো হচ্ছে রাস্তায় চলছে। এখন সেম ঘটনাগুলা এরকম করতে পারে না, কোনো একটা বস্তু নিচে নামছে, কোনো একটা বস্তু উপরে উঠছে। সবসময় তো আমরা ওই যে রাস্তায় চলার ম্যাথ করবো না, আমরা ম্যাথ করতে হবে উপর থেকে নিচে পড়লে কি হবে, নিচ থেকে উপরে মারলে কি হবে। এই উপরে নিচে যাওয়া মানেই হচ্ছে সেখানে পড়ন্ত বস্তুর কনসেপ্ট চলে আসবে, এবং ওইখানে হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্টগুলো হচ্ছে এগুলা। কিন্তু এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি গতির ম্যাথগুলো করার জন্য। গতির ম্যাথগুলো এবার আমরা উপর নিচে করব, মানে মুক্তভাবে। এখন ব্যাপারটা হচ্ছে এমন, এবার মুক্তভাবে করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে নতুন একটা জিনিস শিখতে হবে, যাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আশা ভাইয়া তোমাকে প্রথমে আমরা শিখিয়ে দিই অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে তার আগে তুমি নিশ্চয়ই জানো ত্বরণ কাকে বলে। আমরা জানি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তবে এই অভিকর্ষজ ত্বরণটা আমরা খুব বিস্তারিত পড়াশোনা করব হচ্ছে এরপরের অধ্যায় নাম্বার 3 বলে। আর এখানে আমরা অভিকর্ষজ ত্বরণটাকে জাস্ট এখানে লাগবে বলে আমি খুব সিম্পলি তোমাকে এক্সপ্লেইন করে দিব। সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে মনে করো আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তোমরা নিশ্চয়ই জানো আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি, এটা পৃথিবীর পৃষ্ঠ। যেমন এখানে আমরা আসি, এখান থেকে মনে করো কোনো একটা বস্তুকে আমরা ছেড়ে দিলাম, এখান থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে বস্তুটা নিচে পড়ে যায়। এখন এই বস্তু কেন নিচে পড়ে যায় এটা নিয়ে গবেষণা করেছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী নিউটন, যেটা আমরা এর পরের অধ্যায়ে পড়ব। বিজ্ঞানী নিউটন বলল কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে বা কোনো একটা বস্তু কোনো জায়গায় থাকলে সে সবসময় নিচের দিকেই পড়ে, কেন সে অন্যদিকে যায় না। এই নিচের দিকে যার কারণে পড়ে তার কারণটা হচ্ছে আমাদের যে পৃথিবী, এই পৃথিবী দুনিয়ার সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা যদি পৃথিবীর সেন্টার হয়, কেন্দ্র হয়, পৃথিবীর সবাইকে তার কেন্দ্রের দিকে টানে। এই পৃথিবী যে কোনো একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, এই টান বলটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। কোন বল বলি বলো তো? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। এখন এই মহাকর্ষ বলের কারণে যে জিনিসটা হয়, কোনো একটা বস্তু তুমি ছেড়ে দিলে অটোমেটিক মহাকর্ষ বল তাকে নিচের দিকে টেনে নেয়। যেমন আমি লাফ মারলাম, আবার অটোমেটিক আমি নিচে নেমে যাচ্ছি। কেন? কারণ আমার পায়ের নিচে আছে কি পৃথিবী আমাকে সবসময় তার দিকে টানতেছে। এর মানে পৃথিবী সবাইকে তার কেন্দ্রের দিকে টানে, আর এই টানের কারণে আমরা সবসময় নিচের দিকে পড়ে যাই। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এই পৃথিবী যে কোনো একটা বস্তুকে তার দিকে টানে, এই টানার কারণে তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। কী সৃষ্টি হয় বলো তো? ত্বরণ সৃষ্টি হয়। ওই ত্বরণটার নাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন প্রশ্ন হচ্ছে অভিকর্ষ কেন? আমরা এখন আপাতত বলছি, সহজে বলি, এখানে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল দুইটা টার্ম আছে। তবে সাধারণত দেখা যায় আসল কথা হচ্ছে মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র নামে একটা সূত্র আছে। তবে সাধারণত আমরা এখানে এরকম চিন্তা করি যে যখন ওই সূত্র পড়ব তখন দেখব পৃথিবীতে যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা বল কাজ করে, এটার নাম হচ্ছে মহাকর্ষ বল। আবার পৃথিবী কোনো একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, তার নাম হচ্ছে সাধারণত অভিকর্ষ বল। মহাকর্ষ বললেও প্রবলেম নেই, মহাকর্ষের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়ে। তাহলে খাতায় একটু লিখে রাখবা, তাহলে কোনো একটা বস্তু মুক্তভাবে নিচের দিকে কেন পড়ে? অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়ে। অ্যান্ড অভিকর্ষ বলের প্রভাবে যে মুক্তভাবে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ার সময় ওই বস্তুর বেগটা নির্দিষ্ট থাকে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে একটা বস্তু যখন উপর থেকে পড়া শুরু করে, এই জায়গায় মানে এখান থেকে মনে করো 1 সেকেন্ডে এই জায়গায় তার বেগ যতটুকু
হইলো, মনে করো এখানে তার বেগটা হচ্ছে মনে করো 5, একটু পরে তার বেগ আর 5 থাকে না, একটু পরে তার বেগটা আরও বেড়ে যায়, একটু পরে আরও বেড়ে, একটু পরে আরও বাড়ে, এবং এটা সমহারে বাড়ে। এটা পরীক্ষা করে দেখা গেছে। এবং তুমি তো জানো একটু আগে আমরা পরন্ত বস্তুর সূত্র করেছি, যতই নিচের দিকে নামবে বেগ তত বাড়বে। এবার তোমরা বলো তো কোন সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কী নামে ডাকি? ত্বরণ নামে ডাকি। এর মানে আমরা বলতে পারি অভিকর্ষ বল আমাদেরকে যখন নিচের দিকে টানে, ওই টান বলের কারণে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ে যায়, আর নিচের দিকে পড়ার সময় সে একটা ত্বরণ প্রাপ্ত হয়, এবং সেই ত্বরণটা কার কারণে? অভিকর্ষ বলের কারণে। ওই কারণে ওই ত্বরণকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা লিখে ফেলো। অভিকর্ষ বলের প্রভাবে, আমরা এটা খুব সংক্ষেপে বলেছি কারণ অধ্যায় 4-এ আমরা এটা ডিটেলস আলোচনা করব। অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর, মুক্তভাবে পড়ন্ত বস্তুর, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এই অভিকর্ষ বল এটাকে আমরা ইংলিশে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। সেমভাবে আমরা এটাকে অভিকর্ষজ ত্বরণটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওই কারণে আমরা এটাকে জি দ্বারা প্রকাশ করি, স্মল জি। ক্যাপিটাল জি লেখা যাবে না, সেটা তো পরের অধ্যায়ে গেলে বুঝবা। তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? স্মল জি। এখন বলতে পারো ভাইয়া এর আগে আপনি বলেছেন না ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, কিন্তু অভিকর্ষ ত্বরণকে আমরা স্পেশালি জি দ্বারা প্রকাশ করি, যাতে দেখলেই আমরা বুঝে যাই। এখন মজার একটা ব্যাপার কি জানো? এর আগে তোমাকে আমরা যখন বিভিন্ন ম্যাথ দিতাম, ওই ম্যাথে ত্বরণের মানটা হয় দেওয়া থাকতো অথবা বের করা লাগতো। যখন কোনো একটা বস্তু উপরে উঠে বা নিচে নামে, তখন তোমাকে কখনোই ত্বরণের মান দেওয়া থাকবে না, কিন্তু বের করতেও বলবে না, কারণ সেটা তুমি মুখস্থ জানো। কেন মুখস্থ জানো? পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, মনে করো কোনো একটা বস্তু, এই যে এখানে তার বেগ মনে করো 0, শূন্য অবস্থান থেকে ছেড়ে দিলা। এবার এটা মনে করো 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর তার বেগ কত? 100% শিওর 1 সেকেন্ড পর তার বেগটা বের হয়ে যাবে 9.8 ms/1। আরও 1 সেকেন্ড পর তার বেগ কত? 100% শিওর সেটা হয়ে যাবে 19.6 ms/1। এর মানে 1 সেকেন্ডে বেগ কত বাড়ছে? 9.8, পরের সেকেন্ডে 9.8, পরের সেকেন্ডে 9.8। এর মানে কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে, তখন পরীক্ষা করে দেখা গেছে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বাড়ে। তবে এটা হচ্ছে যদি চারপাশে কোনো বাতাসের বাধা না থাকে, এবং আমরা এখানে এখন ম্যাথ করার সময় ধরে নিব কোনো বাতাসের বাধা নাই। বাতাসের বাধা থাকলে এটা পরিবর্তন হয়। বাতাসের বাধাটা আমরা কাউন্ট করবো এর পরের অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা ধরে নিব কোনো বাতাসের বাধা নাই। তাহলে বাতাসের বাধা যদি না থাকে, প্রতি সেকেন্ডে বেগের মান কত করে বাড়ে? 9.8 করে বাড়ে। আমরা জানি 1 সেকেন্ডে বেগ যতটুকু বাড়ে তার নাম কি বলতো? ত্বরণ। তাহলে এখানে যেহেতু বেগের মান কতটুকু বাড়ে এটা নির্দিষ্ট করা, ওই কারণে আমরা বলতে পারি এখানে আমার ত্বরণের মান হচ্ছে 9.8 ms/2। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষজ ত্বরণ জি এর মান হচ্ছে কত বলতো? 9.8 ms/2। এবং আপনাকে স্যার এই মানটা অলওয়েজ মুখস্থ রাখতে হবে। অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 ms/2, এটা আমাকে মাস্ট বি মুখস্থ রাখতে হবে। আবারও বলছি মুখস্থ রাখতে হবে। অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 ms/2। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী। তাহলে আমরা আজকে থেকে কি করব বলতো? যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে নামবে বা নিচ থেকে উপরে উঠবে, তখন আমরা সবসময় একটা কাজ করব, সেটা হচ্ছে কি? আমরা সবসময় একটা কাজ করব, অভিকর্ষ, তখন আমরা ত্বরণের মান বলা থাকবে না, আমরা নিজ দায়িত্বে বুঝে নিব সেটা কোন ত্বরণ বলতো? অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণের দিক কোন দিকে বলতো? স্বাভাবিক। ত্বরণের দিক হচ্ছে নিচের দিকে। তাহলে সবসময় মনে রাখবা অভিকর্ষ বলের প্রভাবে আমরা যে ত্বরণটা পাচ্ছি তার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এরপর আমরা বললাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মানটা কত? তুমি আনসার দিবা অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 ms/2। এটা আমাদের সবসময় কী থাকবে? মুখস্থ থাকবে। অভিকর্ষজ ত্বরণকে এ না দ্বারা প্রকাশ না করে কী দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। এবং অভিকর্ষজ ত্বরণের মানটা আপাতত বলতে পারো এটা নির্দিষ্ট, বিভিন্ন কারণে পরিবর্তন হয়, সেটা আমাদের পরের অধ্যায়ে। বারবার বলছি এগুলো পরের অধ্যায়ে, ওই কারণে আমরা এখানে শুধুমাত্র ত্বরণের মানটা যে জি, এটা ধরে আমরা ম্যাথ করবো এবং এটা দিয়ে আমরা চিন্তা করব। এর থেকে বেশি করার কোনো দরকার নেই। এবার আসো ভাইয়া আমরা একটু সামনের দিকে যাই। এখন কোন একটা বস্তু যখন মুক্তভাবে নিচের দিকে পড়ে তখন কি হয়, এটা নিয়ে আমরা একটু করে আলোচনা করি। তাহলে এখন আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। সেটা হচ্ছে আমরা গতির যে 4টা সূত্র পাইছিলাম না, গতির 4টা সূত্র, মানে গতির সূত্র, গতির সূত্র। তো আমরা এটাকে এখন অ্যানালাইসিস করে ফেলি। প্রথমে আমরা আসি ভাইয়া, আমার গতির সূত্রকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। সবাই একটু খেয়াল করো, তোমরা সুন্দর মতো নোট করে ফেলবা। আমাদের গতির সূত্র কয়টা পাইছিলাম ভাইয়া? 4টা।
4 ভাগ করে ফেলি, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, তাহলে আমরা 4টা পাইছিলাম। এবার আমরা এগুলাকে বিভিন্ন কেসে অ্যানালাইসিস করব। নাম্বার 1, এটা হচ্ছে জেনারেল। এটা হচ্ছে আমাদের কি, এই যে মনে করো রাস্তা, মানে রাস্তায় কোনো একটা বস্তু আসা যাওয়া করতেছে তার জন্য কি ফর্মুলা পাইছিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এরপর আমরা কি পাইছিলাম, এস ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এরপর আমরা পাইছিলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর আমরা কি পেয়েছিলাম, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টা সূত্র আমাদের মাস্ট বি মুখস্থ আছে আশা করা যায়। এবার অনেকে এখন আমাকে বলবে যে ভাইয়া আরও একটা পাইছি তো, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস টু বিটি, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস টু বিটি। কিন্তু এগুলো এখানে আসবে না, কারণ মুক্তভাবে কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে সেটা সমবেগে পড়ে না, সে সবসময় সমত্বরণে পড়ে। অতএব এই সকল মেথের ক্ষেত্রে তোমাকে সমবেগ বলতে পারে। মুক্তভাবে যখন কোনো একটা বস্তু নিচে পড়বে বা নিচ থেকে উপরে, তুমি কোনো একটা বলকে উপরের দিকে থ্রো করলা, উপর থেকে নিচের দিকে থ্রো করলা, এই সকল ক্ষেত্রে কখনোই সমবেগ হওয়া সম্ভব না। ফলাফল সেখানে সমবেগের কনসেপ্টই আসবে না। এবার আসো, এবার আমি দেখলাম যে মুক্তভাবে নিচের দিকে বস্তু গেলে, আর এটা হচ্ছে মুক্তভাবে উপরের দিকে বস্তু গেলে, ব্যাপারটা একটু ক্লিয়ার করো। কোনো একটা বস্তু যখন মুক্তভাবে নিচের দিকে নামে তাহলে কী হয় বলো তো, জাস্ট ইমাজিন দ্যাট। আমি একটু বলে দিই, কোনো একটা বস্তু এখান থেকে এখানে গেল, কী পরিবর্তন হবে খেয়াল করো। আগে আমরা অতিক্রান্ত দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করতাম, এখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামবে, তার অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ না করে এখন এইচ দ্বারা প্রকাশ করি, হাইট। তাহলে পার্থক্য একটাই, দুটো সেম জিনিস, কিন্তু আমরা আগে যাকে এস বলতাম তাকে আমরা বর্তমানে কী নামে ডাকি, এইচ নামে ডাকি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আগে আমাদের কোনো একটা বস্তু যদি ত্বরণে যাইতো, ত্বরণটাকে আমরা এ নামে ডাকতাম। বর্তমানে কোনো একটা বস্তু যখন নিচের দিকে ত্বরণে যায়, ত্বরণটাকে আমরা জি নামে ডাকি। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে তুমি যত জায়গায় এস দেখবা তার জায়গায় এইচ লিখবা, যত জায়গায় এ দেখবা তার জায়গায় জি লিখবা। তাহলে আমরা একটু লিখি, আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস এটি, এর জায়গায় আসবে জিটি, এখানে আসবে এস, এসের জায়গায় এইচ ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখানে আসো, এসের জায়গায় এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, এর জায়গায় জি টি স্কোয়ার। এবার এখানে আসো, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে জি, এসের জায়গায় এইচ, এর মানে সূত্র এগুলো হবে। সেম সূত্র আমরা আবার ইউজ করলাম। তবে যখন কোনো একটা বস্তু নিচের দিকে পড়বে, এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষা করবে, তখন তুমি এই সূত্রগুলো ব্যবহার করবা। এই সূত্রগুলো ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা কী বলো তো, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কখনো ত্বরণের মান দেওয়া থাকবে না, তুমি জিজ্ঞাসা করবে না, তুমি নিজে মুখস্থ বসাইবা। যেমন এখানে ত্বরণ না জানলে ম্যাথ করতে পারবা না, এখানে তুমি ত্বরণ না জানলে ম্যাথ করতে পারবা, কারণ ত্বরণের মান তুমি নিচ থেকেই জানো 9.8 ms/2। এবার ঝামেলা সেটা না, ঝামেলা হচ্ছে ত্বরণের দিক কোন দিকে বলো তো, নিচের দিকে না। অ্যান্ড কোনো একটা বস্তু যখন আমি মনে করো আমি বললাম যে এই কলমটাকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, নিচের দিকে নামলো, অথবা আমি উপর থেকে কলমটাকে থ্রো করলাম, নিচের দিকে নামলো। পার্থক্য কোন জায়গায়, এখানে একটু পার্থক্য বুঝিও। উপর থেকে কলমটাকে ছেড়ে দিলাম, এর মানে যখন ছাড়লাম তখন বেগ কত, 0, এর মানে আদিবেগ 0। আর উপর থেকে কলমটাকে থ্রো করলাম, নিক্ষেপ করলাম, এর মানে শুরুতে একটা ব্যাগ ছিল। এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই, মানে আদিবেগ থাকতে পারে নাও থাকতে পারে। তবে পড়ন্ত বস্তু বলে দিলে সাধারণত আদিবেগের মান 0 হয়। কিন্তু যদি বলে যে নিক্ষিপ্ত বস্তু, মানে আমি এত ব্যাগে নিক্ষেপ করছি উপর থেকে, তাহলে তো অবশ্যই আদিবেগ থাকবে। আদিবেগ দিয়ে দিলে আবার তাকে 0 বলে দিও না। এবার আসো, কোনো একটা বস্তু যখন নিচের দিকে না গিয়ে বস্তুটা যখন উপরের দিকে যাবে, যেমন আমি এই কলমটাকে আমি উপর দিকে থ্রো করলাম, উপরের দিকে যখন আমি থ্রো করলাম তখন আমার কি হলো বলো তো, ত্বরণের দিক কোন দিকে, অভিকর্ষ ত্বরণের দিক নিচের দিকে, কিন্তু আমি বস্তুকে থ্রো করলাম উপরের দিকে, তাহলে দিকটা উল্টে গেল না। এই কোনো ভেক্টরের দিক যদি উল্টে যায় তার আগে মাইনাস চিহ্ন দিতে হয়, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তুমি বলো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে আস্তে আস্তে নিচে নামতে তার বেগটা বাড়ে। আচ্ছা, নিচ থেকে মারলে কি হয় বলো তো, নিচ থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করবো আস্তে আস্তে কিন্তু সে স্লো হবে, স্লো হইতে হইতে একসময় থেমে যাবে। খেয়াল করো, কোনো একটা বস্তুকে আমি
উপর থেকে কোনো একটা বস্তুকে আমি উপর থেকে নিচে মারলাম, তার বেগটা আস্তে আস্তে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আর কোনো একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, তার বেগটা আস্তে আস্তে কমতে 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 সে একসময় থামিয়ে যাবে, থামার পর সে আবার নিচে নামা শুরু করবে। এর মানে আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম, কোনো একটা বস্তু যখন উপরের দিকে উঠে তখন কিন্তু তার বেগটা বাড়ে না, তার বেগটা কমে। এবার বলো, বেগ বাড়লে তার নাম কি? ত্বরণ। বেগ কমলে তার নাম কি? মন্দন। আর মন্দন থাকলে আমরা কি করি? মাইনাস চিহ্ন দিই। এখন এর আগে আমরা বলেছিলাম প্লাস চিহ্ন দিলেও হয়। হ্যাঁ, প্লাস চিহ্ন দিলেও হয়, তবে আমরা এর মান ব্যবহার করার সময় মাইনাস ব্যবহার করতাম। তাহলে এখানেও আমরা যে কাজটা করতে পারি, জি এর মান ব্যবহার করার সময় যখন উপরের দিকে উঠে তখন জি এর মান 9.8 না দিয়ে কী দিব? -9.8। কিন্তু এটা এত বেশি আমাদের কাজে লাগে, আমরা বলি যে দরকার নাই। তুমি কি করবা? নিচে নামার সময় এটার মতো করবা, উপরে নিচে উঠার ক্ষেত্রে নামার সময় প্লাস দিয়ে করবা, উঠার সময় মাইনাস দিয়ে করবা, শেষ। তাহলে তোমাকে আর ওই জি এর মানের জায়গায় প্লাস মাইনাস কিছুই করতে হবে না। জি এর মান অলওয়েজ 9.8, আর ফর্মুলার ক্ষেত্রে নামার সময় প্লাস, উঠার সময় মাইনাস। তাহলে কী হচ্ছে দেখো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এবার বললাম এইচ সমান কত? এইচ সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা তো কোনো জি নাই, ওই কারণে মাইনাসও আসে নাই। এরপরে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আসলো। এরপরে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh আসলো। তাহলে এগুলোই হচ্ছে আমাদের কোনো একটা বস্তু নিচে নামা এবং উপরে উঠা, এই ধরনের কন্ডিশন। আমি আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে আমাদের জেনারেল কন্ডিশন, যেই কন্ডিশন দিয়ে আমরা বুঝি কোনো একটা বস্তু উপরের দিকে নামে নিচের দিকে উঠে, এর নিচ থেকে উপরে উঠে। তাহলে আমরা পরীক্ষায় ম্যাথের মধ্যে দেখব, কোনো একটা বস্তু রাস্তায় চলে, ম্যাথ এগুলা, এই ফর্মুলা এগুলা। কোনো একটা বস্তু নিচের দিকে নামে, ফর্মুলা এগুলা। কোনো একটা বস্তু উপরের দিকে উঠে, ফর্মুলা এগুলা। সবগুলো ভালো করে মাথায় রাখতে হবে। ম্যাথ এখানে যা করেছি ওই বেসিকটা দিয়ে তুমি এখানে উড়ে ফেলতে পারবা, খালি তোমাকে সূত্র চেঞ্জ করতে হবে। এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে আমি আশা করছি এটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। তাহলে আসো আমরা এবার আরেকটু সামনের দিকে আমরা আগাই। আরেকটু সামনের দিকে আগাইলে কী পাচ্ছি দেখো, আমরা প্রথমত তোমাকে সহজে, আমরা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বেশি দূর করাবো না, আমরা শুধুমাত্র তোমাকে সিম্পল কয়েকটা ম্যাথ করিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি আজকে। তাহলে আসো আমরা সিম্পল 2-1টা ম্যাথ করে, হ্যাঁ। কোনো একটা বস্তু আমরা তাহলে প্রথম সেগমেন্টটা করাই, শুধুমাত্র নিচে নামার সেগমেন্টটা করাবো, উপরে উঠার সেগমেন্টটা আমরা নেক্সট দিন করব। তাহলে আজকে আমরা শুধুমাত্র কোনটা করবো বলো তো? বস্তু নিচে নামে, এই নিচে নামার যে সেগমেন্ট, সেই সেগমেন্টটা আজকে আমরা তোমাদেরকে সলভ করাবো। আচ্ছা, নিচে নামার সেগমেন্টটা সলভ করার আগে আরেকটা কাজ করে দিই। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, প্রশ্নটা একটু লিখে ফেলো। লেখো, কোনো পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দূরত্বের অনুপাত কত? কোনো একটা পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত? এটা তোমাকে আমি জিজ্ঞেস করলাম। তাহলে এটার আনসার কীভাবে লিখবে একটু খেয়াল করো। আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জানি অতিক্রান্ত দূরত্ব h আর সময় হচ্ছে t, এদের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এখন তুমি আমাকে বলো তো, সময় যদি 1 হয়, এইচের মান মনে করো h, মানে সময় যদি 1 হয়, এইচের মান মনে করো h, তাহলে সময়টাকে যদি তুমি 2 করো, মানে কি দ্বিগুণ করছো না? সময় যদি দ্বিগুণ করো, এইচের মান কয় গুণ হয়ে যায়? 2 স্কোয়ার, মানে 4 গুণ হয়ে যায়, এটা 4h হয়ে যায়। সময় যদি 3 গুণ করো, তাহলে 3 স্কোয়ার মানে 9h হয়ে যায়। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড মানে কি? মানে 1 সেকেন্ডের জন্য তুমি একবার চিন্তা করো, 2 সেকেন্ডের জন্য, 3 সেকেন্ডের জন্য। আমি সহজে চিন্তা করি, 1 সেকেন্ডটাকে আমি 1 ধরলাম, 1-এর জন্য দূরত্বকে h ধরলাম, মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার নাম আমি দিলাম হচ্ছে h। তাহলে এবার তুমি হিসাব করো, 2 সেকেন্ড মানে কি 1-এর ডাবল, তাহলে t ডাবল হলে h হবে 4 গুণ। এরপর 3 গুণ, 1 সেকেন্ডে যা 3 সেকেন্ড হচ্ছে 3 3-কে 9, এর মানে তার 9 গুণ হয়। তাহলে আমি কি বলতে পারি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের দূরত্ব কত? h, 4h, 9h। তোমাকে বলছো অনুপাত কত, তাহলে অনুপাতের ক্ষেত্রে 81 বাদ পড়ে যায়, তাহলে এইচগুলোকে বাদ দিলে 1:4:9। এটা এমসিকিউতে খুব বেশি আসে। আচ্ছা,
আমাদের আজকে আমরা না করাই, আগামী ক্লাসে আমরা এই রিলেটেড পুরো ম্যাথগুলো সব একসাথে করাই দিব। আজকে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো যে কোনো একটা বস্তু যখন নিচের দিকে নামবে, হ্যাঁ, বস্তু যখন নিচের দিকে নামবে তখন সূত্র কোনগুলা, উপরের দিকে উঠলে কোনগুলা, আর জেনারেল সূত্র কোনগুলা। জেনারেল সূত্র দিয়ে তো আমরা আর কোনো ম্যাথ করবো না, আমরা নিচে নামার উপরে উঠার ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে করব। আজকে এতটুকু পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।